সকালবেলাতে যখন বড় বউ সকালে রান্না করছিল, রান্না করতে করতেই আচমকাই তার আঁচলে আগুন লেগে যায় এবং সে চিৎকার করতে থাকে, কে কোথায় আছো বাঁচাও, কে কোথায় আছো বাঁচাও, আমার গাটা পুড়ে যাচ্ছে। বৃহস্পতিবার আর রবিবার সন্ধে 6টা মানে রাতের আড্ডার রোমাঞ্চকর গল্পের সময়। যে গল্প তোমাদের অনুভব করাবে কল্পনার সেই জগৎ, যেখানে আলো নিভে যায় আর শুরু হয় গল্প। শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা শুনছো রাতের আড্ডা। আজ আমি শান্তনু রয়েছি তোমাদের সাথে। বন্ধুরা, তোমরা আজ যে গল্পটি তোমরা শুনতে চলেছ, এই গল্পটি হতে চলেছে একটি মেয়েকে নিয়ে। প্রত্যেকটা মেয়ের জীবনেই একটা স্বপ্ন থাকে যে সে তার স্বামীর সংসারে গিয়ে সুখে শান্তিতে সংসার করবে। কিন্তু এই স্বপ্ন যাদের পূরণ হয় না, যারা এই স্বপ্নের ভাগীদারি হয়েও সেটা হারিয়ে ফেলে, ঠিক তাদের সাথে কেমন হয় বা তারা কি করতে পারে, আজকের গল্পটা রয়েছে ঠিক এই রহস্য ঘিরে। তবে চলো শুরু করছি আজকের নতুন এপিসোড। বেশ কিছুদিন আগেই আমি রানাঘাটে গিয়েছিলাম আমার এক রিলেটিভের বাড়ি। তো সেই রিলেটিভের বাড়িতে গিয়ে সেখানে আমার এক দিদা থাকেন এবং সেই দিদা আমাকে একটি ঘটনা বলে। দিদার বাড়ি ছিল আগে খুলনা জেলাতে। খুলনা জেলাটা নিশ্চয়ই আমাদের প্রত্যেকেরই জানা, বাংলাদেশের খুলনা জেলা। তা দিদারা এই দেশে এসছে যখন বাংলাদেশে স্বাধীনতা নিয়ে ঝামেলা হয়েছিল, তখন দিদারা চলে এসেছিল এখানে। তো তারপর থেকে ওনারা এই দেশের বাসিন্দা হন এবং তারা যেখানে ছিলেন ঠিক সেই জায়গাতেই এই ঘটনাটি ঘটেছিল। এক মধ্যবিত্ত পরিবারের 5 জন লোক থাকত। 3 ছেলে এবং এক মা এবং তার স্বামী থাকতেন। তো সেই বাড়িতেই প্রত্যেকটা ছেলের কেউই বিয়ে করেনি তখন। এবার ওই বাড়িতে যেহেতু একজনই মহিলা, সেহেতু একটু সংসার সামলাতে সেই মহিলার সমস্যা হচ্ছিল। তাই তিনি ঠিক করেন যে তার বাড়ির বড় ছেলেকে তিনি বিয়ে দেবেন। যথারীতি বেশ কিছুদিন পরেই বড় ছেলের বিয়ে হয় এবং বড় ছেলের বউ বিয়ে করে যখন ঘরে আসে, ঘরে আসার পরে তাদের সংসারটা একজন বৌমা পায়, যে বৌমা তাদেরকে দেখভাল করতে পারবে। কিন্তু তাদের স্বপ্নটা সেই জায়গাটাতে ঠিকঠাক মতো করে খাপ খায় না। কারণ হচ্ছে সেই মেয়েটি ছিল একটু অন্য ধরনের, একটু বদরাগী, কাজ করতে গেলে অনীহা, ঠিক এরকম ধরনেরই একটি মেয়ে, যার মাথার মধ্যে সবসময় কূটনৈতিক বুদ্ধি করে। যেহেতু একটা মেয়ে একটা বাড়ির বউ হয়ে এসছে, তার স্বপ্ন থাকা উচিত যে সে তার স্বামীর সংসারটাকে আরো ভালোভাবে চালনা করবে। সেই মেয়েটি যেহেতু বদরাগী, সুতরাং বাড়ির সংসারটা আবহাওয়া আরো পরিমাণে খারাপ হতে থাকে। খারাপ হওয়ার দরুন তখন সবকিছুই তারপরেও ঠিকঠাক ছিল, কিন্তু তার থেকে ঠিক 2 বছর পরে ওই বাড়িতে মেজ বউ আসে, মানে মেজ ছেলেরও আবার বিয়ে দেওয়া হয়। মেজ ছেলের বউ ছিল খুবই পরিমাণে সংসারী
এক কথায় বলতে পারো ঘরের লক্ষ্মী। বিয়ে করে আসার ঠিক 15 দিনের মধ্যেই বাড়ির প্রত্যেকের সে মন জয় করা শুরু করে। কিন্তু যেহেতু বড় বউ একটু অন্য রকমের, মেজ বউ আসাতে বড় বউয়ের হিংসে হওয়া শুরু হয়। বেশ কিছুদিন তারপরেও এইভাবে চলার পরে আস্তে আস্তে বড় বউ সংসারের মধ্যে এক কাঁটা হয়ে দাঁড়ায় এবং প্রত্যেকটা কাজেতেই মেজ বউকে খুঁত ধরতে থাকে এবং এমনটাই করে যে তাদের শাশুড়ির কাছে গিয়ে এক কথায় কুমন্ত্রণা দেয়, যার ফলে শাশুড়ির কাছেও মেজ বউ আস্তে আস্তে খারাপ হতে থাকে। তারপরেও মাস 3 যাওয়ার পরে একদিন হঠাৎই মেজ ছেলে এবং মেজ ছেলের বউয়ের মধ্যে খুবই পরিমাণে ঝামেলা হয়। ঝামেলার ফলে তাদের মধ্যে এতটাই ঝামেলাটা বড় হয়ে যায় যে মেজ বউকে বলা হয় যে তুমি আমার বাড়ি ছেড়ে চলে যাও। কিন্তু মেজ বউতে তার বাড়িতে নিজের বাড়ি ঘরদোর ছেড়ে শ্বশুর বাড়িতে এসছে, তার মানে তার বাড়িটাই এখন এটা। তো সে কোনো মতেই বলে যে না, আমি আমার সংসার আমি যেতে ছাড়বো না, আমি যা করেছি আমার ভুল হয়ে গেছে। তার স্বামীকে সে মারাতে চায়। তখন মেজ ছেলে একটা কথা বলে যে তুমি 800 বার মন জোগাতে পারলেও তুমি আমার মন জোগাতে পারবে না, আমার তোমাকে পছন্দই না, তোমার সাথে আমি ঘর সংসার করব না। এতটাই খারাপ অবস্থা হয়ে যায় যে মেজ বউয়ের উপরে গায়ে হাত তোলা বন্ধ হয়। মেজ বউ গায়ে হাত তোলার পরেও ওর এত মার খেয়েও সে তবুও চায় যে সে তার সংসারকে বাঁচিয়ে রাখবে, সে কোনো মতেই তার বাবার বাড়ি ফিরে যাবে না। এই রকম ভাবে বেশ কিছুদিন চলার পরে একদিন মেজ বউ না পেরে তার শাশুড়ি মার কাছে গিয়ে বলে যে মা, তোমার ছেলে আমার সাথে ঘর সংসার করতে চাইছে না, আমার ভুলটা কোথায়? কিন্তু বলে না যে মেয়ে বৌমা এক হয় না। মানুষের মধ্যে কিন্তু আজও এই জিনিসটা আছে কিছুটা হলেও, যে আমার নিজের মেয়ে আর বৌমা এক না। তো ঠিক সেই জিনিসটাই করে ওনার শাশুড়ি। মেজ ছেলের বউকে বলে তোমার ভুল, আমার ছেলে ঠিক। এমনকি মেজ ছেলেকে এক কথায় সে সাপোর্ট পর্যন্ত করে যে আমার ছেলে যা যা করেছে সবই ঠিক করছে, তোমার মধ্যে কোনো ভুল আছে। এইভাবে বেশ কিছুদিন তারপরেও চলে। এখানে যে বাড়ির যে বড় কর্তা মানে 3 ছেলের বাবা, সেও পরিমাণে নিশ্চুপ থাকে, সেও কোনো কথা বলে না যে এরকমটা কেন করছে মেজ ছেলে। হঠাৎই একদিন দুপুর বেলাতে বড় বউ রান্না করছিল। রান্না করতে করতে বড় বউকে ঘরে ডাকে মেজ ছেলে, এবং মেজ ছেলের ঘরে যখন বড় বউ যায় তখন মেজ ছেলে বলে যে বৌদি, আমি তোমার বোনের সাথে সংসার করতে চাই না। তখন বড় বউ বলে যে আমার বোন কোথায়? ওকে আমিও পছন্দ করি না, একদমই পছন্দ করি না, সুতরাং তুমি যেটা করবা সেটাতেই আমার সাপোর্ট আছে। তখন মেজ ছেলে বুকে বল পায় এবং তখন একটা কথা বলে যে বৌদি, আমি আগে থেকেই বিবাহিত। দেখবা আগেকার দিনে না খুব পরিমাণে এই প্রেম ভালোবাসাটাকে দমিয়ে রাখা হতো, যে কেউ যদি কাউকে প্রেম করে ঘরে নিয়ে আসে সুতরাং তার মানে সেটা মানুষের কাছে খুব পরিমাণে দৃষ্টিকটুক লাগে, যে না
দেখাশুনো করেই শুধুমাত্র বিয়ে হতে পারে, তুমি প্রেম করে বিয়ে করতে পারো না। সেই কারণের জন্যই মেজ ছেলে তার বউকে ঘরে আনেনি এখন পর্যন্ত। বড় বউ এই কথাটা শুনে মেজ ছেলেকে বলে যে, ভাই তুমি বিয়ে করেছিলে, তুমি একবার তোমার মাকে বলতে পারতে, বাবাকে বলতে পারতে, আমাকে বলতে পারতে, তুমি না পারলে তুমি তোমার দাদাকে বলতে পারতে, তুমি কাউকেই বললে না। তাহলে তুমি বিয়েটা কেন করলে? বিয়েতে বাধা দিতে পারতে। তখন মেজ ছেলে বলে যে, বৌদি আমি আটকাতে পারতাম, শুধুমাত্র আমার বাবা মার চাপে আমি আটকাতে পারিনি। তুমি তখন বিয়ের সময় দেখেইছিলে যে কতটা পরিমাণে বাবা মা আমাকে ফোর্স করেছিল। যথারীতি তখন বড় বউ বলে, তাহলে তুমি এখন কি চাও? মেজ ছেলে তখন বলে যে, আমি ওর সাথে ঘর সংসার করব না, তুমি যে করে হোক ওকে ওর বাপের বাড়ি পাঠিয়ে দাও। বড় বউ দেখছি বলে ঘর থেকে বেরিয়ে যায়। এরপর থেকেই শুরু হয় বড় বউয়ের আরো নোংরামি কাজবাজ। যে করে হোক মেজ বউকে বাড়ি ছাড়া করতে হবে। এরপরে বড় বউ জিজান লাগিয়ে দেয় যে প্রত্যেকটা কাজে তার খুদ ধরে, তাকে হেলাছেদ্দা করে, এমনকি একবার দুবার গায়ে পর্যন্ত হাত তুলে ফেলে, যেহেতু তার স্বামী তার সাপোর্টে নেই। কিন্তু মেজ বউ তারপরেও কোনোভাবেই তার সংসার সে ছেড়ে যাবে না, এমনটাই ভেবে নেয়। এরকমভাবে প্রায় 6টা মাস কেটে যায়। 6টা মাসের মাথায় হঠাৎই একদিন বড় বউ তার শাশুড়িকে বলে যে, মা এই এই ঘটনা ঘটেছে তোমার মেজ ছেলে। এই জায়গাটাতেও তাদের মা এত কথা শুনেও সে তার ছেলের দোষ না দেখে সে বলে যে, আমার ছেলেই ঠিক। এমনকি এটা বলে, তাহলে ওকে বাড়ি থেকে বের করে দাও। কিন্তু মেজ বউ তারপরেও আপ্রাণ চেষ্টা করতে থাকে যে, আমি যে করে হোক, আমি যদি মরেও যাই তাও আমি আমার সংসার থেকে বেরোবো না। এরপরেই একদিন বড় বউ মেজ ছেলেকে বলে যে, ভাই কোনো মতেই তো ও বাড়ি ছেড়ে যাচ্ছে না, তাহলে কি করা যায়? মেজ ছেলে তখন বলে, তাকে ওকে মেরে দেবো, তাহলে ওকে তাহলে পুরোপুরিভাবে মেরে দেবো। এ কথা শুনে বড় বউ একটু ভয় পেয়েই উঠে বলে, তুমি তোমার বউকে মেরে দেবে? বলছে, বৌদি ও আমার বউ না, আমার বউ অন্য একজন, এবং আমার বিয়ে অনেকদিন আগেই হয়ে গেছে। যথারীতি একদিন খাবারের মধ্যে বিষ মিশিয়ে দেয় বড় বউ, এবং সেই খাবার খেয়ে মেজ বউ ওই দিনই দুপুরবেলা মারা যায়। এতদূর পর্যন্ত এই গল্পটা একটা ঘর সংসারের ঝামেলার মধ্যে ছিল, কিন্তু এই যে একটা মেয়ের স্বপ্ন, সে ঘর সংসার করবে স্বামীর সাথে, এই যে স্বপ্নটা তার ভেঙে গেল, এই স্বপ্নের ছায়াটা পুরোপুরি পড়ে ওই পরিবারের উপরে। প্রত্যেকেই জানবে যে অপঘাতে মৃত্যু হলে তার কাজ কিন্তু 3 দিনে হয়, কিন্তু সেই মেয়েটার কাজ হয় 15 দিনে। কারণ হচ্ছে, তারা কেউ বুঝতেই দেয়নি যে তাদের বাড়ির বউ অপঘাতে মারা গেছে। সবাই বলেছে যে হয়তো অসুখ ছিল, সেই কারণের জন্য মারা গেছে। এবং মারা যাওয়ার পরে যে শরীরটা নীল হয়ে গেছিল, মুখ থেকে যে রক্ত পড়েছিল, এটাও পর্যন্ত বলা হয়েছে হয়তো শরীরের কোনো ক্ষতি।
তার ফলে তার কাজটা হয় 15 দিনে। এবার তার কাজটা হওয়ার পরেও কাজটা ঠিকঠাক মতো করে হয় না, এবং মেয়েটার এই যে স্বপ্ন ভেঙে সে যে মারা গেল, তার আত্মার শান্তিটাও সে পায় না। এবং যার ফলে সেই মেয়েটা চেষ্টা করতে থাকে যে তার সেই আত্মাটা সে ওই বাড়িতেই থাকে। বেশ কিছুদিন যাওয়ার পরে ওই আত্মাটা ওখানেও তখনও ছিল, কিন্তু কাউকে সে কখনোই দেখা দেয়নি বা কখনোই কাউকে কোনো সমস্যার মধ্যে ফেলেনি। তার ঠিক কিছুদিন পরেই মেজ ছেলে যাকে বিয়ে করেছিল তাকে বাড়ি নিয়ে আসে, এবং মেজ ছেলের এটা সবাই গ্রামবাসীকে বলে যে যেহেতু তার স্ত্রী মারা গেছে, সেই জন্য সে ঘর সংসার করার জন্য আরো একজনকে বিয়ে করে নিয়ে এসছে, যেটা পার্শ্ববর্তী লোকের জন্য মনে হয়েছে যে হ্যাঁ, এটা হতেই পারে। যার ফলে এই ঘটনাটাও গ্রামবাসীর চোখে খুবই সাধারণ লাগে। কিন্তু তোমাদেরকে আমি খানিকক্ষণ আগেই বললাম যে ওই বাড়িতে মেজ বউয়ের আত্মাটাও তখনও ছিল, এবং তার স্বপ্ন ছিল সে তার স্বামীর সাথে ঘর সংসার করবে, কিন্তু তার স্বামী বর্তমানে সংসার করছে অন্য একটি মেয়ের সাথে। এই জিনিসটা মেজ বউয়ের আত্মার ঠিক পছন্দ হয় না, যার ফলে দিন 10 যেতে না যেতেই একদিন রাত্রেবেলা মেজ ছেলের ঘরেতে সে তার বড় বৌদিকে ডাকে এবং বড় বৌদিকে বলে যে বৌদি, তুমি আমার স্বপ্নটা পূরণ করলে, তোমাকে অশেষ অশেষ ধন্যবাদ। তখন বড় বউ বলে যে তুমি আমার ভাই হও, আমার এই কর্তব্য। যথারীতি এই কথাগুলো মেজ বউয়ের আত্মা শুনতে পায়, এবং ঠিক তার পরের দিনই সকালবেলাতে যখন বড় বউ সকালে রান্না করছিল, রান্না করতে করতেই আচমকাই তার আঁচলে আগুন লেগে যায় এবং সে চিৎকার করতে থাকে, কে কোথায় আছো বাঁচাও, কে কোথায় আছো বাঁচাও, আমার গাটা পুড়ে যাচ্ছে। কিন্তু ঘরের থেকে তখন নতুন মেজ ছেলের বউ ছুটে আসার পরেও তখন অনেক দেরি হয়ে যায়, এবং ততক্ষণে অলরেডি পুরোপুরিভাবে বড় বউ এর দেহ দাউ দাউ করে চলছে, এবং বড় বউ ওখানেই মারা যায়। সকালবেলা এই ঘটনাটা ঘটার পরে যখন দুপুরবেলা হয়, যখন এটা পুরোপুরি গ্রামের মধ্যে ছড়িয়ে যায়, তখন গ্রামবাসীদের মধ্যেও একটা ক্ষোভ পড়ে যে এই পরিবারটা কিছু না কিছু একটা অশুভ কাজ হয়েছে, কারণ অলরেডি এর কিছুদিন আগেই মেজ ছেলের বউটা মারা গেছিল, আজ বড় ছেলের বউ মারা গেল। কিন্তু ওই পরিবারটার কি হচ্ছে? এরপরে বড় বউয়ের আত্মারও শান্তি কামনা করা হয়, এবং শ্রাদ্ধ শান্তি ঠিক মেটে তার ঠিক পরের দিনই হঠাৎই ওই বাড়ির শাশুড়ি যে ছিল, সে তার ঘরের মধ্যে কাউকে যেন একটা দাঁড়িয়ে থাকতে দেখে, এবং তার ছায়া যেন তার দিকেই চেয়ে রয়েছে এক দৃষ্টিতে। তো বয়স্ক মহিলা যেহেতু খুবই ভয় পায় এবং চিৎকার করে, বাবু কোথায় আছিস, শিগগিরই এদিকে আয়। ঘরে ছিল তখন ছোট ছেলে ছুটে আসে এবং বলে, কি হয়েছে? বলে, দেখ, একটা দাঁড়িয়ে রয়েছে।
কিন্তু ছোট ছেলের চোখে কিছুই পড়ে না। বলে যে কেউ কোথায় আছে, কেউ নেই এখানে। এরপরেই ওই দিন রাত্রিবেলা উনি শুনতে পায় যে কেউ একজন ওই ঘরটার চারিদিক থেকে হেঁটে চলে বেড়াচ্ছে। আর ওই বাড়ির ঠিক উপরে, টালির বাড়ি যেহেতু, টালির উপরে যেন কেউ একজন হেঁটে চলে বেড়াচ্ছে। যথারীতি বয়স্ক মহিলা তার স্বামীকে ডাকে এবং বলে যে কি হলো, দেখো তো একটু বাইরে গিয়ে। ভদ্রলোক বাইরে যায় এবং দেখে যে কোথাও কিছু আছে কিনা। বলে যে না, কিছুই হয়নি, ঘুমিয়ে পড়ো। ওই দিন আর উনি ঘুমাতে পারেন না। উনি রাত তখন প্রায় 3টে বাজে। ওনার হঠাৎই খুবই পরিমাণে শরীরের মধ্যে অঞ্জলা হতে থাকে এবং সে চেষ্টা করতে থাকে যে সে যে করে হোক বাইরে যাবে, তার বমি আসছে। সে বাইরে যায়, সে বমি করে এবং সে আর ঘরে ফেরে না। কারণ তিনি দেখতে পায় যে দূর থেকে কেউ একজন তার দিকে তাকিয়ে আছে আবারও। সে এবার তখন আর চিৎকার করে না এবং তার হাতে টর্চ থাকাতে সে তখন টর্চ মারে এবং দেখতে পায় যে তার মেজ ছেলের সেই বউ, যে বউ তার পরনে একটা লাল পাড়ের শাড়ি এবং তার শাখা পলা, মাথায় সিঁদুর, তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। হঠাৎই এমন একটা ঝোড়ো হাওয়া আসে যে ওনাকে ছিটকে বাঁশবাগানের দিকে ফেলে দেয় এবং বাঁশ গাছের গোড়ায় তিনি বাড়ি খায় এবং বাঁশের এক মোটা কঞ্চি তার বুক থেকে ফুটে বাইরে বেরিয়ে আসে এবং তিনিও সেই দিন ওখানেই মারা যায়। যথারীতি পরের দিন সকালবেলা সমস্ত কিছু আবারও সবার কাছে ধোঁয়াশাময় হয়ে যায় যে কি হলো বাড়িতে। বাড়িতে 3টে মহিলা মারা গেল। এখন শুধুমাত্র পড়ে রয়েছে শুধুমাত্রই মেজ ছেলের বর্তমান বউ। আবারও বেশ মাস 3 যেতে না যেতেই একদিন মেজ ছেলের বর্তমান বউ শুনতে পায় তার ঘরেতে কেউ একজন গুনগুন করে গান করছে এবং সে ঘরে যায়। ঘরে গিয়ে দেখে কিছুই নেই তাতে, সবকিছুই যেমনটা তেমনই আছে, কিন্তু চারিদিক থেকে গুনগুন করে আওয়াজ আসছে যে কেউ একজন যেন খুব খুশিতে আছে। তো মেজ ছেলের বর্তমান বউ চিৎকার করে বলে যে কে রে, কে আমার ঘরের মধ্যে গান করছিস? তখন একটা কথা ভেসে আসে, আমি। তুই আমার সংসারে এসছিস, আজ তুই আমার সংসারে বেশ কিছুদিন ধরে সংসার করছিস, কিন্তু এই সংসারটা আমার। তোর স্বামীও মরবে, তুইও মরবি। সুতরাং আর একটা কথা তুই জেনে রাখ, তোর দিদি আর তোর শাশুড়ি মা দুজনকে আমিই মেরেছি। এই কথাটা না এতদিন যাবৎ ওই মেয়েটা জানতো না যে তার স্বামী একটা বিয়ে করেছিল। সত্যরীতি সে তার স্বামীকে বলে যে জানো আমার সাথে এই এই জিনিসটা হয়েছে, এটা কি, এটা কি সত্যি? তো মেজ ছেলে বলে যে না, এসব কিছুই না, এগুলো সমস্ত কিছুই সাধারণ বিষয়, এগুলো তুমি ভুল জানো বা ভুল শুনেছ, কে থাকবে আমাদের ঘরের মধ্যে।
তো একদিন সকালবেলা দেখবা সাধারণত মানুষ সেই সময় না মাঠে ঘাটে খুব পরিমাণে কাজ করত। যেহেতু মাঠে কাজ করত, সকালবেলা মেজর ছেলে এবং তার বাবাকে নিয়ে মাঠে কাজে যায়। মাঠে কাজ করছে দুপুরবেলার দিকে সে বাড়ি থেকে খাবার নিয়ে গেছিল। দুপুরবেলা বসে বসে খাবার খাচ্ছে মেজর ছেলে। হঠাৎই মেজর ছেলের মনে হয় যে পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে, এবং সে হঠাৎই পিছন দিকে ঘুরে দেখতে যায় যে কে দাঁড়িয়ে আছে। সে কাউকেই দেখতে পায় না, কিন্তু সে ভয় না পেয়েই ভাবে যে কিছু না কিছু একটা গেছে হয়তো। সে আবার খেতে বসে যায় এবং খায়, কিন্তু সেই খাওয়াটাই ছিল তার জীবনের শেষ খাওয়া। খাওয়ার ঠিক আধা ঘন্টা পরেই সেই ছেলেটার মুখ থেকে রক্ত ওঠা শুরু হয়, যেন তাকে কেউ বিষ দিয়েছে। এবং সেই ছেলেটা দৌড়াতে দৌড়াতে বাড়ির দিকে আসতে থাকে। বাড়িতে আসতে আসতেই তার বাড়ির বেশ খানিকটা দূরেই একটা বাঁশবাগানে সে না পেরে মুখ হোঁচটকে পড়ে যায়, এবং বাঁশবাগানের ভেতর থেকে আওয়াজ আসতে থাকে যে তুমি আমাকে বিষ দিয়েছিলে, আজ আমি তোমাকে বিষ দিলাম, তুমি বাঁচবে না, তুমিও সংসার করতে পারবে না। তুমি যখন আমার সাথে সংসার করোনি, তুমি কারোর সাথে সংসার করতে পারবে না। মেজো ছেলে তখন অলরেডি তার মুখ থেকে রক্ত পড়ছে এবং সে বলতে থাকে, প্রিয়া তুমি? বলছে, হ্যাঁ আমি। তুমি আমাকে মেরেছো তোমার বৌদিকে হাতে নিয়ে, তোমার মাকে হাতে নিয়ে। এমনকি আমি এটাও জানি যে তোমাদের পরিবারের সবাই আমাকে মেরে ফেলার জন্য প্ল্যান করেছিলে। তোমাদের পরিবারের কাউকে আমি বাঁচতে দেব না। এইভাবে কথা বলতে বলতে হঠাৎই কোথা থেকে একটা কাটা বাঁশ আসে এবং সজোরে মেজো ছেলের মাথাতে বাড়ি দেয়, এবং মেজো ছেলের অলরেডি বিষ খাওয়াতে ওখানে তার মাথা ফেটে মারা যায় মেজো ছেলে। এই যে জিনিসগুলো হচ্ছিল, প্রত্যেকটা গ্রামবাসীর মধ্যে এটা প্রত্যেকে বুঝতে পারে যে তাদের বাড়িতে কোনো না কোনো একটা অশরীরী কাজ করছে, এবং সেই হয়তো তাদেরকে মারছে। না হলে কোনো সাধারণ মানুষ নিশ্চয়ই বারে বারে এক এক করে এইভাবে মারবে না, এবং প্রত্যেকটা মৃত্যুই সাধারণ মৃত্যু ছিল না। মেজো ছেলের বাড়িতে শুধুমাত্র পড়ে থাকে তার বড় ভাই, তার ছোট ভাই, তার বাবা এবং তার বিবাহিত বর্তমান স্ত্রী। একদিন রাত্রিবেলা সবাই ঘরেতেই ছিল। হঠাৎই ঘরের মধ্যে একটা টালি ভেঙে ঘরে পড়ে, এবং বাড়ির ছোট ছেলে টর্চ মেরে উপরে দেখে যে কি ব্যাপার। দেখে যে তার মধ্যে থেকে কেউ একজন হাত বাড়িয়ে রয়েছে, এবং এইবার এই জিনিসটা প্রত্যেকেই দেখে, এবং তার হাতে শাখা, এবং তার হাতটা প্রায় নীলছে ভাব, এবং একটি মেয়ের হাত, এবং তার হাতের থেকে অনবরত রক্ত পড়ছে। প্রত্যেকে বাড়ির সবাই ভয়ে ঘর থেকে বেরোনোর চেষ্টা করে, কিন্তু কেউই আর বেরোতে পারে না। বাড়ির প্রত্যেকটা দরজা জানলা যেন কেউ বাইরে থেকে আটকে দিয়েছে, কেউই আর বেরোতে পারে না। সবাই আপ্রাণ চেষ্টা করে যে করে হোক দরজা ভেঙে বাইরে বেরোনো। তো দরজার কাছে যেতে না যেতেই
কোনো না কোনো এক শক্তি তাদেরকে দরজা থেকে দূরে সরিয়ে দিচ্ছে। কিন্তু কি সেই শক্তি, কে, তখনও তারা বুঝতে পারে না। তখন হঠাৎই মেজ বউয়ের আত্মা বলে ওঠে, দাদা, আজ আমি সংসার করতে পারলাম না। এবং গলাটা শুনে বড় ছেলে বুঝতে পারে যে এটা আর কেউ না, এটা প্রিয়া, এবং তারই কণ্ঠস্বর এটা। তখন মেজ ছেলের বউয়ের আত্মা বলে যে তোমার বউকে আমিই মেরেছি, তোমার মাকেও আমি মেরেছি, তোমার ভাইকেও আমি মেরেছি, আজ তোমাদের মৃত্যুর পালা। আমার সাথে যে অত্যাচারগুলো হয়েছিল সেই অত্যাচারে ভাগীদারি তোমরাও। তোমরা যদি সেদিন আমার বিরুদ্ধে না এসে যদি আমার পক্ষে থাকতে, তাহলে আজ হয়তো আমাকে মরতে হতো না। তাই তোমাদেরও মৃত্যু কাম্য। কিন্তু তখন এই কথাগুলো না প্রত্যেকেই শুনতে পারে, এবং প্রত্যেকেই বলে যে প্রিয়া, তুমি সবাইকে মেরে দিচ্ছ, আমাদেরকে ছেড়ে দাও, আমরা চাই না এই জিনিসটা। কিন্তু প্রিয়া আর কারোর কথা শোনে না। হঠাৎই তখন তাদের ছোট ছেলে দেখতে পায় যে জানলা থেকে একটা আগুনের দলা আস্তে আস্তে তাদের ঘরের দিকে আসতে থাকে, এবং ছোট ছেলে চিৎকার করতে থাকে, দাদা দেখ, দাদা দেখ, একটা আগুনের দলা যেন আমাদের ঘরের দিকে এগিয়ে আসছে, কি ওটা? বলতে না বলতেই ওই আগুনের দলাটা এসে ঠেকে বাড়ির একদমই দেয়ালে, এবং যেহেতু কাঠের দরজা থাকাতে, কাঠ আর টিন দেওয়াতে তারা কেউই আর তখনও বেরোতে পারেনি, এবং পুরো বাড়িটাই দাও দাও করে আগুনে জ্বলতে থাকে, এবং বাড়ির প্রত্যেকটা মানুষ ওখানেই মারা যায়। বন্ধুরা, আজকের গল্পটা আমার ঠিক এতটুকুই ছিল যে একটা মেয়ে তার ঘর সংসার না করার দরুন সে কতটা হিংস্র হতে পারে, এবং তার স্বপ্ন না পূরণ করার দরুন সে কি কি তাণ্ডব করতে পারে। গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটি নতুন এপিসোডে। ততক্ষণের জন্য শুভরাত্রি।